পর্যায়কালের সম্পর্কটা আমরা একটু জানবো। তোমরা একটু লিখতে পারো যে কৌণিক বেগের সাথে পর্যায়কালের সম্পর্ক। তো দেখো একটা বস্তু আমরা জানি কৌণিক বেগ ওমেগা সমান হচ্ছে কি থিটা বাই টি, এটা আমরা জানি থিটা বাই টি। এখন একটা বস্তু যদি একটা বিন্দু থেকে পুরোটা যাত্রা শুরু করে পুরো পথটা ঘুরে যদি আবার এই বিন্দুতে আসে তাহলে তার কৌণিক সরণ হয় হচ্ছে 2π, আর একবার ঘুরলে তার যে সময় লাগে সেই সময়টাকে আমরা লিখি t। তাহলে দেখো আমার কৌণিক বেগ ওমেগা সমান 2π বাই টি। এই টিটা কি পর্যায়কাল, এটাই হচ্ছে আমাদের কৌণিক বেগ এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক। ওমেগা ইকুয়াল টু হচ্ছে কি 2π বাই টি, কারণ পুরোটা একবার ঘুরে আসলে থিটার মান হয়ে যায় 2π, আর একবার ঘূর্ণন করতে যে সময় লাগে সেই সময়টাকে আমরা বলি হচ্ছে পর্যায়কাল। এইজন্য আমরা এটা লিখছি হচ্ছে কি t, দ্যাট মিন্স 2π বাই টি। আমরা আবার জানি যে তোমরা এটা জানো যে কম্পাঙ্ক f ইকুয়াল টু হচ্ছে 1/t, ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক। তাহলে 1/t সমান যদি f হয় তাহলে আমরা এখান থেকে এই সূত্রটা লিখতে পারি 2πf। দেখো থিটা বাই টি 2π বাই টি 2πf। এখান থেকে আমরা আরো একটা সূত্র কৌণিক বেগ সমান লিখতে পারি, সেটা হচ্ছে একবার ঘুরলে দূরত্ব অতিক্রম করে 2π, যদি দুইবার ঘুরে তাহলে দূরত্ব অতিক্রম করবে 4π, তিনবার ঘুরলে দূরত্ব অতিক্রম করবে 6π। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 2πn বাই হচ্ছে কি t, যেখানে আমাদের nটা হচ্ছে কি, nটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা। যদি দুইবার ঘূর্ণন হয় তাহলে n এর মান 1, দ্যাট মিন্স 2π বাই t। যদি 5 বার ঘূর্ণন হয় তাহলে n এর মান হবে হচ্ছে কত 5, দ্যাট মিন্স তখন হবে হচ্ছে কি 2π * 5 অর্থাৎ 10π বাই t। তাহলে আমাদের এখানে nটা হচ্ছে কি ঘূর্ণন সংখ্যা। আমরা দেখো কৌণিক বেগ ওমেগা আমরা আরো একটা ফর্মুলা পেলাম যেটা হচ্ছে কি 2πn বাই t। এখন আমাদের এই কৌণিক বেগের সাথে রৈখিক বেগের একটা সম্পর্ক আছে। তো তোমরা জানো কৌণিক বেগকে আমরা ওমেগা, আর রৈখিক বেগকে কিন্তু আমরা v দ্বারা প্রকাশ করি। তো এখানে আসলে রৈখিক বেগটা কি? দেখো একটা বস্তু যখন একটা বৃত্তাকার পথে ঘোরে তখন তার কৌণিক বেগটা কি, তখন সেটা আমরা জানলাম। রৈখিক বেগটা কি? বস্তুটা যখন বৃত্তাকার পথে ঘোরে এই বৃত্তের স্পর্শক বরাবর এর বেগটা সব সময় ক্রিয়াশীল হয়। যখন বস্তুটা এই a বিন্দুতে ছিল তখন তার বেগ হবে কি এর স্পর্শক বরাবর, যখন এই বস্তুটা b বিন্দুতে ছিল তখন তার বেগ হবে এখানে, যখন এই বস্তুটা এখানে আসছে তখন তার বেগ হবে এরকম। অর্থাৎ এই বৃত্তের স্পর্শক বরাবর এর বেগটা সব সময় ক্রিয়াশীল হয়, রৈখিক বেগটা। কারণ কি দেখো যদি বস্তুটা এখানে যদি এটা একটা সুতা দিয়ে বাঁধা হতো তাহলে এই বস্তুটা যদি এখান থেকে সুতাটা যদি ছিঁড়ে যেত তাহলে বস্তুটা কিন্তু যে কোনো একদিকে ছিটকে চলে যাবে। তোমরা একটা সুতা দিয়ে যে কোনো একটা সুতা দিয়ে বেঁধে একটা ঢিল বা কোনো কিছু বেঁধে মাথার উপরে ঘোরাবে, দেখবে যদি সুতাটা ছিঁড়ে যায় তখন ওই বস্তুটা মাথার উপরে কিন্তু ঘুরতে থাকে না, সে যে কোনো একদিকে ছিটকে যায়। কি কারণে যায়? তার রৈখিক বেগের কারণে। রৈখিক বেগটা কি হচ্ছে সবসময় এই বৃত্তের স্পর্শক বরাবর ক্রিয়াশীল হচ্ছে। যদি বস্তুটা এইখান থেকে ছিঁড়ে যায় তাহলে এর বেগ হবে কি এই বরাবর, স্পর্শক বরাবর। এই যে রৈখিক বেগ এবং কৌণিক বেগ এদের ভিতরে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা হচ্ছে v = ওমেগা, অর্থাৎ রৈখিক বেগ = কৌণিক বেগ ইনটু ব্যাসার্ধ বা বৃত্তের ব্যাসার্ধ, v = ওমেগা। তাহলে দেখো এখান থেকে আমরা আরো একটা সূত্র পেলাম, ওমেগা হচ্ছে কি v/r। তাহলে তো আমাদের ওমেগার অনেকগুলো আমরা সূত্র জানলাম। তাহলে আমাদের এই সূত্রগুলো জানতে হবে, যখন যে সূত্রটা লাগবে আমাদের সেই সূত্রটা এখান থেকে ব্যবহার করতে হবে। সুতরাং এই সূত্রগুলো তোমরা একটু লিখে রাখতে পারো, কারণ আমাদের এমসিকিউ এর জন্য বা এই বৃত্তাকার গতির অঙ্কগুলো করার জন্য আমাদের এই জিনিসগুলো খুবই দরকার হবে। আরো একটা সংজ্ঞা আমাদের বাদ আছে, সেটা হচ্ছে কৌণিক ত্বরণ। এখন আমরা সেই কৌণিক ত্বরণ সম্পর্কে আমরা এখন জানবো। বা তোমরা এখান থেকে আরো একটা অনুধাবনমূলক কোশ্চেন হয়, সেটা হচ্ছে এই রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে পার্থক্য লিখো। তো তোদের দেখালাম যে এদের ভিতরে সম্পর্ক। এখন এই রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে পার্থক্য আছে, তোমরা সেই পার্থক্যটা একটু দেখে নেবা। এই পার্থক্যটাও খুব ইম্পর্টেন্ট, এটা যে কোনো বইতে আছে, বা আমি যে সংজ্ঞাগুলো বলছি সেই সংজ্ঞাগুলো থেকেই তোমরা বলতে পারবা যে এদের ভিতরে পার্থক্যটা কি। আচ্ছা, এরপর আছে আমাদের হচ্ছে কি কৌণিক ত্বরণ, আরো একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা। কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করব, এই জন্য ওটার নাম হচ্ছে কি আলফা। কৌণিক ত্বরণ বলবো হচ্ছে কি সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের, কৌণিক বেগের পরিবর্তনের হারকে আমরা বলি হচ্ছে কি কৌণিক ত্বরণ। তো
তো যেহেতু আমরা এখন ক্যালকুলাস জানছি, সুতরাং আমাদের কৌণিক ত্বরণের সংজ্ঞাটা আমরা বলবো সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাপেক্ষে কৌণিক সরণের পরিবর্তনের কৌণিক বেগের পরিবর্তনের হারকে আমরা বলবো হচ্ছে কি কৌণিক ত্বরণ। আমরা নরমালি জানি কৌণিক ত্বরণ সমান হচ্ছে কি কৌণিক বেগ বাই হচ্ছে কি সময়। ক্যালকুলাসের ভাষায় যখন আমরা লিখি তখন আমরা লিখি হচ্ছে আলফা ইকুয়াল টু সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। তারপরে এই জিনিসটা এই ইকুয়েশনটা থেকে কিন্তু মনে রাখা যায়, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে, এবং এটাকে আমরা সংক্ষেপে dt অফ ওমেগা বলি। অর্থাৎ সময়ের সাপেক্ষে কৌণিক বেগের অন্তরককে আমরা বলবো হচ্ছে কি কৌণিক ত্বরণ। সময়ের সাপেক্ষে কৌণিক বেগের অন্তরককে আমরা বলি হচ্ছে কি কৌণিক ত্বরণ। এবং এই কৌণিক ত্বরণের সাথে আমাদের যে রৈখিক ত্বরণ, আমরা জানো যে রৈখিক ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? রৈখিক ত্বরণকে কিন্তু আমরা a দ্বারা প্রকাশ করি। রৈখিক বেগ b আর রৈখিক ত্বরণ হচ্ছে কি a। তো এই রৈখিক ত্বরণকে কিন্তু আমরা a দ্বারা প্রকাশ করি। তো আমাদের এই কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের ভিতরে একটা সম্পর্ক আছে। তো আমি সেই সম্পর্কটা পরে জানাচ্ছি, তার আগে এর এককটা কি হবে? এই যে কৌণিক ত্বরণ এর একক কি হবে? কৌণিক বেগের একক দেখো রেডিয়ান পার সেকেন্ড, আর নিচে আরেকটা সেকেন্ড আছে, দ্যাট মিন্স এর একক হবে হচ্ছে কি রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। এর মাত্রা কি হবে? এর মাত্রা হবে হচ্ছে t ইনভার্স 2। আগেরটা ছিল হচ্ছে t ইনভার্স 1। আমি জানি না আগেরটা ভুল লিখছিলাম কিনা, t ইনভার্স 2 লিখছিলাম কিনা। আগেরটা কৌণিক বেগের মাত্রা হয় t ইনভার্স 1 আর এর মাত্রা হবে হচ্ছে কি t ইনভার্স 2। যদি ভুল লিখে থাকে তাহলে এটা ঠিক করে নিবা। এখন এই কৌণিক ত্বরণের সাথে আমাদের রৈখিক ত্বরণের একটা সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটা হচ্ছে a = r আলফা। সম্পর্কটা হচ্ছে কি রৈখিক ত্বরণ সমান ব্যাসার্ধ ইনটু কৌণিক ত্বরণ, অর্থাৎ a হচ্ছে কি r আলফা। এখানে যেমন আমাদের এই v হচ্ছে ওমেগা r, রৈখিক বেগ সমান ব্যাসার্ধ ইনটু কৌণিক বেগ, ঠিক এখানেও একই একটা সেরকমই একটা সম্পর্ক। রৈখিক ত্বরণ সমান কৌণিক ত্বরণ ইনটু আলফা, বা a r আলফা। তো এই সূত্রটা একটু মনে রাখবে, কারণ এখান থেকেও আমাদের ছোট ছোট অঙ্ক আসে। এই অঙ্কগুলো একটু তোমরা জানবে, তাহলেই হয়ে যাবে। এখন আমি একটু তোমাদের এই সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে আমাদের যে কি বলে যে নিউটনের যে গতির যে সমীকরণগুলো ছিল, সেই সমীকরণগুলো সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে কেমন হবে সেটা একটু আমি দেখাই, তাহলে দেখলে তোমরা বুঝতে পারবা। এই পাশে আমরা লিখি রৈখিক বেগ, আর এটাকে আমরা লিখি হচ্ছে রৈখিক গতি। বেগ না লিখে আমরা লিখি এটা হচ্ছে রৈখিক গতি, আর এটাকে আমরা লিখি হচ্ছে কি বৃত্তাকার গতি। দেখো রৈখিক গতির ক্ষেত্রে আমাদের যে নিউটনের গতির সমীকরণগুলো ছিল, এগুলো তোমাদের সবাই তোমরা জানো। তারপর ছিল s = v + v0 / 2 * t। 3 নাম্বারটা ছিল s = v0t + ½ at², এবং 4 নাম্বারটা ছিল v² = v0² + 2as। এটা হচ্ছে কি আমাদের রৈখিক গতির ক্ষেত্রে নিউটনের যে গতির সমীকরণ। এখন এই সমীকরণগুলো, নিউটনের গতির সমীকরণগুলো বৃত্তাকার গতির ক্ষেত্রে কি হবে? দেখো আমরা আদিবেগকে রৈখিক গতির ক্ষেত্রে v0 দ্বারা প্রকাশ করি। এই ক্ষেত্রে আমরা আদিবেগকে আমরা প্রকাশ করব ওমেগা নট দ্বারা, শেষ বেগকে v দ্বারা প্রকাশ করতে হবে। এই ক্ষেত্রে হবে শেষ বেগ ওমেগা। আগের ক্ষেত্রে আমাদের ত্বরণ ছিল হচ্ছে a, এখন ত্বরণ হবে হচ্ছে আমাদের আলফা। আগে সরণ ছিল s, এখন হবে হচ্ছে কি থিটা মাইনাস থিটা নট, অর্থাৎ এটা আদি সরণ শেষ সরণ, থিটা নটটা শূন্য হয়, এইজন্য আমরা অনেক সময় এটাকে শুধু থিটা দ্বারা প্রকাশ করি। থিটাটা হচ্ছে আমাদের সরণ। এই জিনিসগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স দেখো নিউটনের গতির সমীকরণ বৃত্তাকার গতির ক্ষেত্রে হবে কি ওমেগা = ওমেগা0 প্লাস আলফা টি। সো তোমার মনে রাখার দরকার নেই, তুমি যদি জানো আদি বেগ, আদি কৌণিক বেগ কোনটা, শেষ কৌণিক বেগ কোনটা, তাহলে আগের সমীকরণ যদি তোমার মনে থাকে তাহলে জাস্ট তুমি এখানে বসাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে। 2 নম্বরটা হবে থিটা মাইনাস থিটা নট ইকুয়াল টু ওমেগা প্লাস ওমেগা নট বাই 2 ইনটু টি।
3 নম্বরটা হবে থিটা মাইনাস থিটা নট। এই থিটা নটটা শূন্য হয় বলে আমরা অনেক সময় থিটা লিখি, আমি বারবার বলছি। আর যারা প্লাসের ক্ষেত্রে যে গতির সমীকরণগুলো করছো সেটা যদি জানা থাকে তাহলে তো আরো সহজ হয়ে যায়। এক্ষেত্রে হবে হচ্ছে কি ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কয়ার। 4 নম্বরটা হবে ওমেগা স্কয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কয়ার প্লাস 2 আলফা থিটা মাইনাস থিটা। সো দেখো দুইটা যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু তোমার যদি এই সমীকরণটা সম্পর্কে বৃত্তাকার রৈখিক গতির ক্ষেত্রে নিউটনের গতির যে সমীকরণগুলো আছে সেই সমীকরণগুলো যদি তোমার জানা থাকে তাহলে এখান থেকে কিন্তু তুমি এই জিনিসগুলো স্পষ্ট বলতে পারবা বা লিখতে পারবা। তো আমরা যখন রৈখিক গতির ক্ষেত্রে যখন আমাদের আসবে তখন আমরা এই সমীকরণগুলো দিয়েই আসলে অঙ্কগুলো করব। খুবই সহজ জিনিস, একটু টার্মগুলো চেঞ্জ হচ্ছে এই জন্য আমরা এই জিনিসগুলো লিখছি। সো রৈখিক গতির ক্ষেত্রে যে অঙ্কগুলো আসবে এমসিকিউতে আসে ম্যাক্সিমাম, সৃজনশীল এখান থেকে খুবই কম আসে, বাট এমসিকিউটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে তোমরা এভাবে জানতে পারবে বা এখান থেকে দেখতে পারবে। এখন এখানে আরো একটা ছোট্ট একটা জিনিস সম্পর্কে আমি আলোচনা করব, সেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণটা আসলে কি? কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণটা আসলে কি? এই যে আমরা একটু আগে বললাম যে একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে তখন তার রৈখিক বেগ হয় কি বৃত্তের সবসময় স্পর্শক বরাবর। এখন যখন এই বস্তুটা এই বৃত্তাকার পথে ঘোরে, সমদ্রুতিতে যখন ঘোরে, তখন কিন্তু আমরা জানি যে একটা বস্তু যদি সরলরেখা বরাবর সমদ্রুতিতে যায় তাহলে তার কোনো ত্বরণ থাকে না, কারণ কি তার বেগের মানের কোনো পরিবর্তন হয় না। আর বেগের মানের পরিবর্তন হয় না বলে একটা বস্তু সমবেগে চললে তার কোনো ত্বরণ থাকে না, এবং যখন সে সরলরৈখিক পথে চলে তখন তার কোনো ত্বরণ থাকে না যদি সে সমদ্রুতিতে গতিশীল হয়। কিন্তু একটা বস্তু যদি বৃত্তাকার পথে সমদ্রুতিতে গতিশীল হয় তাহলে কিন্তু তার ত্বরণ থাকতে পারে। কিভাবে ত্বরণ থাকতে পারে? কারণ দেখো এখানে বেগ, আমরা জানি যদি বেগের মানের কোনো পরিবর্তন না হয় তাহলে তার কোনো ত্বরণ থাকবে না। তাই একটা বস্তু সমদ্রুতিতে ঘুরলে তার বেগের মানের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে ওই বস্তুটা বেগের মানের যদি কোনো বেগের যদি কোনো পরিবর্তন হয়, শুধু মান বললে হবে না, যদি বেগের কোনো পরিবর্তন না হয় তাহলে ওই বস্তুটার কোনো ত্বরণ থাকবে না। কিন্তু যখন এই বস্তুটা এই বৃত্তাকার পথে ঘুরছে, মনে করো সমদ্রুতিতে ঘুরছে, তো সমদ্রুতিতে ঘুরলে কি বেগের মান সব জায়গায় সমান হবে। কিন্তু বেগের মান, বেগ যেহেতু একটা ভেক্টর আসে, মানে বেগটা ডিপেন্ড করে কিসের উপর? বেগের মানের উপর এবং বেগের দিকের উপর। অর্থাৎ এই মান এবং দিক এর যে কোনো একটা যদি পরিবর্তন হয় তাহলে বেগ পরিবর্তন হবে। তো যখন একটা বস্তু বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘুরতেছে তখন হয়তোবা তার বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু দেখো প্রতিনিয়ত তার দিক পরিবর্তন হচ্ছে। দিক যদি পরিবর্তন হয় তাহলে অবশ্যই বেগটাও পরিবর্তন হবে। কিন্তু সরলরৈখিক পথে যখন বস্তুটা চলে তখন কিন্তু এটা হয় না। সরলরৈখিক পথে একটা গতিশীল বস্তু যখন সমদ্রুতিতে গতিশীল থাকে তখন তার বেগ, তখন তার দিকের কোনো পরিবর্তন হয় না, আর মান তো পরিবর্তন হয় না। এই জন্য সমদ্রুতিতে গতিশীল থাকলে কোনো বস্তুর ত্বরণ থাকে না। কিন্তু একটা বস্তু যখন বৃত্তাকার পথে সমদ্রুতিতে গতিশীল থাকে তখন তার ত্বরণ থাকে। কেন ত্বরণ থাকে? কারণ সমদ্রুতিতে গতিশীল থাকলে তার হয়তোবা বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু বেগের দিকের পরিবর্তন হওয়ার কারণে তার একটা ত্বরণ থাকে। তো যখন একটা বস্তু সমদ্রুতিতে গতিশীল থাকে তার এই মানের পরিবর্তনের কারণে, বেগের দিকের পরিবর্তনের কারণে তার যে ত্বরণটা হচ্ছে সেই ত্বরণটাকে আমরা বলি হচ্ছে কি কেন্দ্রমুখী ত্বরণ। আমি আবার একটু সহজ করে বলি, আমরা বলছি যে একটা বস্তু যখন বৃত্তাকার পথে সমদ্রুতিতে গতিশীল থাকে তখন বেগের মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু বেগ তো মান এবং দিক দুইটার উপর ডিপেন্ড করে, অর্থাৎ বেগ একটা ভেক্টর রাশি, তাহলে বেগের মান এবং দিক এর যে কোনো একটা পরিবর্তন হলে আমার হচ্ছে কি বেগ পরিবর্তন হবে। তাই একটা বস্তু যখন সমদ্রুতিতে গতিশীল হচ্ছে বৃত্তাকার পথে তখন বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু প্রতিনিয়ত তার দিক পরিবর্তন হচ্ছে। কারণ আমরা আগেই বলছি যে একটা বস্তু যখন বৃত্তাকার পথে থাকে তখন তার বেগটা হচ্ছে কি, রৈখিক বেগটা হচ্ছে কি স্পর্শক বরাবর ক্রিয়াশীল হয়। তো দেখো যখন বস্তুটা এই বিন্দুতে ছিল, এ বিন্দুতে ছিল তার বেগ এখানে, বি বিন্দুতে ছিল যখন তার বেগ এখানে, তাহলে বস্তুর বেগের দিক যেহেতু পরিবর্তন হচ্ছে দ্যাট মিনস বেগ পরিবর্তন হবে। আর বেগ পরিবর্তন হলে অবশ্যই বস্তুটার একটা ত্বরণ থাকবে, এবং সেই ত্বরণটাকে আমরা বলছি হচ্ছে কি কেন্দ্রমুখী ত্বরণ। এই জন্য আমরা বলি সমদ্রুতিতে বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ
ত্বরণ সবসময় কিছু না কিছু ত্বরণ একটা থাকে। তো এই বেগটাকে আমরা বলছি হচ্ছে কি কেন্দ্রমুখী ত্বরণ, অর্থাৎ কেন্দ্রের দিকে, এই বস্তুটা কেন্দ্রের দিকে একটা বল অনুভব করে বা একটা ত্বরণ অনুভব করে, এই ত্বরণটাকে আমরা বলছি হচ্ছে কি কেন্দ্রমুখী ত্বরণ। এবং এই কেন্দ্রমুখী ত্বরণকে আমরা এসি দ্বারা প্রকাশ করি, এবং এই কেন্দ্রমুখী ত্বরণ এসি করব আমরা জানি হচ্ছে কি ভি স্কয়ার বাই আর। কেন্দ্রমুখী ত্বরণ এসি করতে হচ্ছে কি ভি স্কয়ার বাই আর। আবার আমরা জানি ভি করতে হচ্ছে কি ওমেগা আর বাই হচ্ছে আর, দ্যাট মিন্স আমরা এখান থেকে লিখতে পারি কি ওমেগা স্কয়ার আর। তাহলে আমরা কেন্দ্রমুখী ত্বরণের দুটো ফর্মুলা পেলাম। আরেকটা আছে আমাদের কেন্দ্রমুখী বল। এই জিনিসগুলো, এই কেন্দ্রমুখী বল বা কেন্দ্র বিমুখী বল আমরা যখন নিউটনীয় বলবিদ্যা করব তখন ওই অধ্যায়ে আমরা এই জিনিসগুলো নিয়ে আরো আলোচনা করব। কেন্দ্রমুখী বলকে একটা বস্তু যখন একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘোরে তখন ওই বস্তুটা কেন্দ্রের দিকে একটা বল অনুভব করে। তো কেন্দ্রের দিকে যে বল অনুভব করে সেই বলটাকে আমরা বলবো হচ্ছে কি কেন্দ্রমুখী বল। এবং এই কেন্দ্রমুখী বলকে আমরা এফসি দ্বারা প্রকাশ করি। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা লিখতে পারি এফসি ইকুয়াল টু এমএসি, দ্যাট মিন্স আমরা এখান থেকে লিখতে পারি এম ভি স্কয়ার বাই আর, আবার আমরা লিখতে পারি হচ্ছে কি এম ওমেগা স্কয়ার আর। সুতরাং এই কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ, এটা সম্পর্কে আমি জাস্ট একটু আইডিয়া দিলাম। এটা সম্পর্কে আমি আবারও বলছি যে আমরা আরো ডিটেলস আলোচনা করব হচ্ছে কি যখন আমরা নিউটনের বলবিদ্যা করব তখন এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের আজকের যে দুইটা টপিকস, থিওরি যে টপিকস দুইটা ছিল সেই দুইটা টপিকস মোটামুটি শেষ। আমরা এরপরে এই সুষম বৃত্তাকার গতি সম্পর্কিত বা আমরা এখন পর্যন্ত যেটুকু করলাম সেই সম্পর্কিত কি টাইপের অনুধাবনমূলক কোশ্চেন পরীক্ষায় আসে সেরকম কয়েকটা অনুধাবনমূলক কোশ্চেন নিয়ে আমরা একটু আলোচনা করব এবং কয়েকটা এমসিকিউ দেখব, এবং লাস্টে আরো দুইটা প্রাস সম্পর্কিত সৃজনশীল, যেটা আমরা বলছি যে এই অধ্যায় থেকে যদি কোনো সৃজনশীল আসে এবং সেটা প্রাস সম্পর্কিত, এবং ম্যাক্সিমাম পরীক্ষায় দেখা যায় যে প্রাস সম্পর্কিত একটা না একটা অঙ্ক প্রতি বছর এইচএসসি ফাইনাল পরীক্ষায় থাকে। তো এই জন্য আমরা লাস্টের দিকে দুইটা খুব গুরুত্বপূর্ণ দুইটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো আমরা এখন যে জিনিসগুলো জানলাম সেই সম্পর্কিত যেসব সৃজনশীলগুলো সৃজনশীল না, যেসব অনুধাবনমূলক প্রশ্নগুলো আসতে পারে আমি সেরকম কিছু অনুধাবনমূলক প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখছো যে এখানে বলছে যে কোনো বস্তু বৃত্তাকার পথে সমবেগে চলা সম্ভব নয়, ব্যাখ্যা করো। যেটা আমি একটু আগে আলোচনা করলাম, একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরলে সে সমবেগে চলে না। কারণ কি, একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তার বেগের মান সমান হলো বেগের দিক বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, বিভিন্ন অবস্থানে বিভিন্ন রকম হয়। তো বেগটা ডিপেন্ড করবে তার মান এবং দিকের ওপর। এর যে কোনো একটা যদি পরিবর্তন হয় তাহলে বেগ পরিবর্তন হবে। তো যেহেতু বেগের দিক পরিবর্তন হয়, বৃত্তাকার পথে চলার সময় বস্তুর বেগের দিক পরিবর্তন হয়, এই জন্য বৃত্তাকার পথে চলার সময় বস্তু আসলে সমবেগে চলা সম্ভব হয় না। তারপর সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে না কেন? একটা বস্তু যদি সমদ্রুতিতে চলে তাহলে তার বেগের মানের কোনো পরিবর্তন হয় না। এই জন্য আমরা বলছি বেগের মানে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে তার ত্বরণও থাকবে না। এই জন্য সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে না। 3 নম্বর যে কোশ্চেনটা বলছে বৃত্তাকার পথে সমদ্রুতিতে গতিশীল বস্তুর ত্বরণ থাকবে কিনা। বৃত্তাকার পথে সমদ্রুতিতে গতিশীল বস্তুর ত্বরণ অবশ্যই থাকবে। যদি বস্তু রৈখিক পথে গতিশীল হয় তাহলে সমদ্রুতিতে গতিশীল হলে তার ত্বরণ থাকবে না, কিন্তু বস্তুটা যদি বৃত্তাকার পথে সমদ্রুতিতে গতিশীল হয় তাহলে তার ত্বরণ থাকবে। কেন থাকবে, যেটা আমি 1 নম্বর কোশ্চেনে ব্যাখ্যা করলাম। কারণ কি, তার বেগ পরিবর্তন হয়। বেগ কেন পরিবর্তন হয়? বেগের মান এবং দিকে যে কোনো একটা পরিবর্তন হলে বেগ পরিবর্তন হয়। তো এই সমদ্রুতিতে ঘুরলে বেগের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু দিক পরিবর্তন হওয়ার কারণে বেগটা পরিবর্তন হয়, আর বেগ পরিবর্তন হয় বলে ত্বরণ থাকবে। তারপর সুষম রৈখিক গতিতে ত্বরণ থাকে না কেন, কিন্তু বৃত্তাকার গতিতে ত্বরণ থাকে, ব্যাখ্যা করে একই জিনিস। উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতিবেগ হ্রাস পায় কেন, সেটাও আমি বলছি যে একটা বস্তুকে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি তাহলে কি হয়, অভিকর্ষ বল বা পৃথিবীর একটা আকর্ষণ বল আছে, সেই আকর্ষণ বল তাকে নিচের দিকে টানে। এই জন্য বস্তুটা যতই উপরের দিকে যেতে থাকে তার বেগ আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য, সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য নিয়েও আমরা যখন সুষম বৃত্তাকার গতির সংজ্ঞা পড়ছি ওখানে অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি। সো এই কোশ্চেনগুলোই মোটামুটি এখান থেকে আসে। এর আগেও আমি আরও কিছু অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছিলাম। সো এই প্রশ্নগুলো একটু তোমরা নিজের মতো করে, আমি যেটা বলছি সেটাই যে লিখতে হবে এমন না, তোমরা তোমাদের মতো করে একটু গুছিয়ে লেখার চেষ্টা করবে, তাহলে 2 মার্ক পেয়ে যাবে। এরপরে আরও একটা এমসিকিউ আছে। আমরা এতক্ষণ যে কৌণিক বেগ নিয়ে অনেকগুলো ফর্মুলা করলাম, সো সেই কৌণিক বেগ সম্পর্কিত একটা অঙ্ক। যেমন দেখো, একটি ঘড়ির কাঁটার কৌণিক বেগ কত, কোনো ডাটা কোনো মান টান কিছুই দেওয়া নেই, এখান থেকেই তোমাকে বের করে বলতে হবে
যে একটি ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত। তো আমরা একটু করে দেখি। এখানে বলছে যে একটা ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত। আমরা কৌণিক বেগ ওমেগা সমান জানি হচ্ছে কি 2π/t। এখন আমার জানতে হবে যে টিটা কি। টিটা হচ্ছে পর্যায়কাল। ঘন্টার কাঁটার পর্যায়কাল কত? দেখো একটা ঘড়ির ঘন্টার কাঁটা যদি পুরাটা ঘুরে আবার এই বিন্দুতে আসে তাহলে কয় ঘন্টা হয়? 12 ঘন্টা হয়। আমার 12 ঘন্টাকে কিসে নিতে হবে? সেকেন্ডে নিতে হবে। তাহলে 3600 দিয়ে গুণ করে একে আমি সেকেন্ডে দেব। আমার টি কত হবে? 2π/12 * 36। সো এখন করো, তুমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে এটার অ্যানসারটা চলে আসবে। ক্যালকুলেশন করলে দেখো এটার অ্যানসার আসে হচ্ছে 1.45 * 10⁻⁻4। 1.45 * 10⁻⁻4 এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে অ্যানসার কত হবে? যদি এটা হয় তাহলে এটার অ্যানসার কত হবে? এটার অ্যানসার হবে হচ্ছে কি যে 1/3 ক।